নমস্কার, হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত। হেলথলাইন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তো করেই থাকে, বিভিন্ন রোগ ব্যাধি সবকিছু নিয়ে। কিন্তু আজকে না একটু অন্যরকম আমরা আলোচনায় থাকবো, অন্যরকম আলোচনার বিষয়ে থাকবো। তার কারণ বহু মানুষ এখনো পর্যন্ত সঠিকভাবে জানেন না যে প্লাস্টিক সার্জারির কতখানি উপযোগিতা রয়েছে এবং তার সাকসেস রেট। সবকিছু মিলে প্লাস্টিক সার্জারি সম্পর্কে বহু মানুষের কিছু ভ্রান্ত ধারণা আছে, কিছু মানুষের রয়েছে অনেক ভয় ভীতি। তাতে যে বেনিফিটটা আপনি হয়তো প্লাস্টিক সার্জারির মাধ্যমে পেতে পারতেন তার থেকে বঞ্চিত হচ্ছেন। তার কারণ অধিকাংশ না জানার একটা বড় কারণের পাশাপাশি একটা ভয়। কারণ আমরা যে জিনিসটাকে খুব ভালো করে জানি না, বুঝি না, সে জিনিস সম্পর্কে আমাদের প্রশ্ন থাকে, ভয়ও থাকে। আজকে তাই এমন একটি বিষয় রয়েছে। আশা করি আজকে আমাদের এই অনুষ্ঠানের থেকে আপনারা আপনাদের এই প্লাস্টিক সার্জারি সম্পর্কে যা কিছু মিথ আছে, ভয় আছে, সমস্ত কিছুই দূর হবে। প্যারালালি একটা সুবিধের জায়গা এটাই, আপনারাও বুঝতে পারবেন যে কোন কোন ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির সাহায্য নেওয়াই যায়। কারণ দেখুন, অ্যাক্সিডেন্ট, একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি কিছু হলো, একটা স্কার সৃষ্টি হলো, কিংবা এমন কিছু মার্ক চলে এলো আপনার ফেসে বা মুখে বা যে কোনো জায়গায়, যে জায়গাটা এক্সপোজ হচ্ছে, যেটা মোটেও বাঞ্ছিত নয়। তাই সেই জায়গাগুলো থেকে আপনি চাইছেন রিকভারি। কি করে পসিবল? অবশ্যই বলবো প্লাস্টিক সার্জারির হাত ধরে অনেকটাই পসিবল। অসাধ্য সাধন ঘটেছে প্লাস্টিক সার্জারি হাত ধরে বহু কিছু। বর্তমান যে সিচুয়েশনটা রয়েছে আমাদের পুরো বিশ্বের মধ্যে, মানে ওয়ার্ল্ড ওয়াইজ 4th পজিশন সাকসেস রেট, এবং এত ভাস্ট একটা বিষয় নিয়ে, প্লাস্টিক সার্জারি নিয়ে সাকসেস হচ্ছেন ডক্টররা এবং সাকসেস প্রত্যেকটি মানুষ যারা ট্রিটমেন্ট নিচ্ছেন। তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন? তাই চলুন এই বিষয়ে আমরা জেনে নেব বিশদে যে প্লাস্টিক সার্জারির অ্যাকচুয়ালি সেই অনেক পুরনো সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কি কি চেঞ্জেস এসছে, আর প্লাস্টিক সার্জারির হাত ধরলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে কি কি সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, কোনো অ্যাক্সিডেন্টলি স্কার মার্ক থেকে শুরু করে ঠিক কতখানি ক্ষত শরীরে তৈরি হলে প্লাস্টিক সার্জারির মাধ্যমে রিকভারি পসিবল, একটা স্বাভাবিক লুকস পাওয়া পসিবল। অবশ্যই পসিবল। আমাদের এই বিষয়ে যিনি আলোচনা করবেন স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর প্রশান্ত কুমার ভট্টাচার্য, প্রফেসর হেড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, কেপিসি মেডিকেল কলেজ, কলকাতা, and President Associations of Plastic Surgery of West Bengal. প্রথমেই অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। নমস্কার সিটিভিএন চ্যানেলকে এবং অলকানন্দাকে ফর ইন্ট্রোডিউসিং ফর ইউর কাইন্ড ইন্ট্রোডাকশন। প্রথম আজকের টপিকটা জাস্টিফাইড এবং যুক্তিযুক্ত, আমি সেই জন্য সিটিভিএনকে বেশি ধন্যবাদ দেবো। কারণ প্লাস্টিক সার্জারি টপিকটাই কিন্তু অনেকের কাছে এখনো পর্যন্ত অজানা। মানে ইনফ্যাক্ট 70% পপুলেশনের কাছে এখনো তারা জানে না যে প্লাস্টিক সার্জনরা কি কি করে। মানে আমরা এইভাবে দেখি প্লাস্টিক সার্জারিটাকে যে আমরা কিন্তু হেড টু ফুট সার্জন, মানে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষত এবং যে কোনো কসমেটিক চিকিৎসা বা যে কোনো ক্ষতের চিকিৎসা কিন্তু আমরা করি প্লাস্টিক সার্জনরা। সুতরাং আমাদের কিন্তু মানে শুরুটাও কিন্তু সার্জারি বা শল্য চিকিৎসার শুরু, আপনারা হয়তো অনেকেই জানেন না যে সুশ্রুত হচ্ছে মানে ফাদার অফ সার্জারি। 600 BC-তে সুশ্রুত প্রথম সার্জারি শুরু করেন এবং সেই সার্জারিটাও শুরু করেন প্লাস্টিক সার্জারি দিয়ে। কারণ নোজ রিকনস্ট্রাকশন, একজনের নাক কাটা হয়েছিল সেই সময় 600 BC-তে, সেই সময় উনি নাক তৈরি করেছিলেন। সেইভাবে কিন্তু প্লাস্টিক সার্জারির সূত্রপাত, এবং ওনাকে সেজন্য আমরা ফাদার অফ সার্জারি যেমন বলি, ফাদার অফ প্লাস্টিক সার্জারিও বলা হয়। তো সেই দিকটা দিয়ে বিচার করলে ফাদার অফ মডার্ন প্লাস্টিক সার্জারি হচ্ছে স্যার হ্যারল্ড গিলিস, এবং তারপর এটা আমেরিকান, এবং তারপরে টাকিয়াকোজি যিনি নাক রিকনস্ট্রাকশন করেছেন। তারপরে কিন্তু হ্যারল্ড গিলিসও নাক রিকনস্ট্রাকশন করেছেন। এবং এগুলো সবই কিন্তু ওই মানে এডি মানে বেশি এতদিন 2000 বছর পরে, মানে সব 2000। তো সেই জায়গা থেকে মডার্ন প্লাস্টিক সার্জারি উৎপত্তি, এবং মডার্ন ইন্ডিয়ান এবং ফাদার অফ ইন্ডিয়ান প্লাস্টিক সার্জন হিসাবে আমরা মুরারি মোহন মুখার্জি এবং ডক্টর আতিয়াকে বেশিরভাগ বুঝি। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে ইন্ডিয়া এতটাই ডেভেলপ যে মানে উই ক্যান ভেরি ওয়েল কম্পেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। এবং ইন্ডিয়াতে কী কী প্লাস্টিক সার্জারি হয় আপনাদের সবার জানা উচিত, এবং কী কী প্লাস্টিক সার্জারি হচ্ছে সেটা জানা উচিত।
এক নম্বর হচ্ছে কি আমরা মানে আমাদের কিছুদিন আগে 15 জুলাই আমার আসার কথা ছিল, আমি পারিনি কোনো কারণে। 15 জুলাই ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে হিসাবে ঘোষিত হয়েছে এবং সেটাও কিন্তু ফার্স্ট স্টার্ট হয়েছে ইন্ডিয়ান প্লাস্টিক সার্জারি হিসাবে, ডে হিসাবে। তারপরে কিন্তু ওয়ার্ল্ড সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারির এখন স্বীকৃত অন 15 জুলাই। মানে এটা আমাদের একটা প্রাইড, আমরা গর্ব অনুভব করি যে আমরাই ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডেটাকে এস্টাবলিশ করেছি ইন ওয়ার্ল্ড। তো আমরা কিন্তু প্লাস্টিক সার্জারিতে পিছিয়ে নেই কোনোভাবে। আমরা যেমন আগে স্কিন গ্রাফটিং থেকে স্কিন ফ্ল্যাপ থেকে শুরু করে ট্রমা করতাম, মানে প্রত্যেকটা ক্ষতর চিকিৎসা আমরা যেমন করতাম, সেরকম আমরা এখন কিন্তু কসমেটিক্যালিও হাই। আপনারা শুনে আশ্চর্য হবেন যে হাইয়েস্ট প্লাস্টিক সার্জারি হয় হচ্ছে কসমেটিক সার্জারি বা অ্যাস্থেটিক সার্জারিতে। আমাদের ধরুন কোনো ব্রেস্ট অগমেন্টেশন, মানে ব্রেস্ট অগমেন্টেশন হচ্ছে গিয়ে ব্রেস্ট অগমেন্টেশন, ব্রেস্ট রিডাকশন কিন্তু কষ্টকর, মানে একটা লোকের কাছে ব্রেস্ট হিউজ ব্রেস্ট নিয়ে ঘুরে বেড়ানো, সেই জায়গাটা কিন্তু আমরা ব্রেস্ট রিডাকশন করি এবং ব্রেস্ট অগমেন্টেশন করি। ফলে ব্রেস্ট সার্জারি কসমেটিক্যালি এখন ফার্স্ট মানে সার্জারি হচ্ছে ইন ইন্ডিয়া। সেকেন্ড হচ্ছে কি আমরা নোজ প্লাস্টিক, মানে রাইনোপ্লাস্টি, নাকের অপারেশন, বিভিন্ন রকম নাকের প্রসিডিওর, সেটা কনজেনিটাল থেকে শুরু করে মানে ট্রমা বা যে কোনো একটা নাকের অনেকে দেখতে অসুবিধা, সেই কসমেটিক প্রসিডিওরগুলো কিন্তু আমরা অ্যাস্থেটিক প্রসিডিওরগুলো আমরা করি, সেটাকে বলে রাইনোপ্লাস্টি বা নোজ প্লাস্টি। তারপরে আমরা টামি ট্যাক, অনেকের ভুঁড়ি হয়ে যাচ্ছে এখন সেডেন্টারি হ্যাবিটের জন্য, লাইফস্টাইলের জন্য, সেই সবগুলো কিন্তু আমরা টামি ট্যাকও করে থাকি ইন প্লাস্টিক। যদিও মহিলারা প্লাস্টিক সার্জারিতে বেশি মানে করতে চান, কিন্তু আজকাল কিন্তু পুরুষেরাও আসছেন বিভিন্ন রকম প্লাস্টিক সার্জারি করতে। যেমন ধরুন কারোর গাইনিকোমাস্টিয়া আছে, মানে ব্রেস্ট বেড়ে গেছে কোনো কারণে, সেটা রিডাকশন করার জন্য, কারোর ভুঁড়ি হয়ে যাচ্ছে, তাদের জন্য এটা করা হয়। তো সেইগুলো কিন্তু আমরা করে থাকি, সেটাকে বলে অ্যাবডোমিনোপ্লাস্টি থ্রু লাইপোসাকশন এবং টামি ট্যাক বলা হয়। তো সেটা আমরা সার্জারিতেও করে থাকি এবং মিনি সার্জারি, মানে এখনকার মানে আগেকার জিনিসে যেটা হতো, আগেকার লোকে শুধু মানে ধ্যান দিত ট্রমা এবং রিকনস্ট্রাকশনের উপর, এখন কিন্তু লোকে ধ্যান দিচ্ছে হচ্ছে মানে ট্রমা তো থাকবেই, সেটা রিকনস্ট্রাকশন তো হবেই বা কোনো কসমেটিক পার্ট, কিন্তু আমার মিনিমাল ইনভেসিভ প্রসিডিওরে আমি যাতে তাড়াতাড়ি কাজে জয়েন করতে পারি এবং আমার রিকভারি রেট এবং আমার অকুপেশনাল ব্যাপারটা যেন ঠিক থাকে, এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হচ্ছে। এবং মিনিমাল ইনভেসিভ প্রসিডিওরে মানে আমরা যাতে কম ক্ষত করে তাকে চিকিৎসাটা দিতে পারি। কিন্তু এবং আগে যেমন হতো ধরুন একটা বড় ইনসিশন দিয়ে অপারেশন করা হতো, এখন আমরা সেটাকে চেষ্টা করি ছোট ইনসিশন দিয়ে করার। এখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি উইদাউট এনি ইনসিশন, আমাদের পিছনে যেখান থেকে চুল নেওয়া হয় সেগুলো আমরা করি না, এফইউই এবং এফইউটি আপনারা অনেকেই জানেন না। তো হেয়ার ট্রান্সপ্লান্ট একটা প্রসিডিওর যেখানে আমরা চুল যাদের বল্ডনেস আছে বা টাক আছে তাদেরকে আমরা হেয়ার রিপ্লেস করি এবং সেটা কিন্তু এখন সাকসেসফুলি ইন্ডিয়াতে হবে। ইন্ডিয়া ইজ দ্য পায়োনিয়ার অফ হেয়ার ট্রান্সপ্লান্ট ইন ওয়ার্ল্ড। এবং সেকেন্ড হচ্ছে কি লাইপোসাকশন শুধু যে আমাদের মেল ব্রেস্টে হয় ফিমেল ব্রেস্টে হয় তা নয়, লাইপোসাকশন মেনলি হয় অ্যাবডোমিনোপ্লাস্টি এবং বাটাক, টামি ট্যাক এগুলোতে করা হয় এবং বিভিন্ন রকমভাবে শেপিং অফ ফিমেল বা মেল দেওয়ার জন্য আমরা কিন্তু লাইপোসাকশন প্রসিডিওর এখন করা হয় এবং 3 থেকে 5 লিটার পর্যন্ত ফ্যাট একসাথে বার করা হয়, এটা হচ্ছে লাইপোসাকশন। আর লাইপো ইনফিল্ট্রেশনও করা হয়, ধরুন কারোর চিক প্লাস্টিক করতে হবে, মানে চিক বা চিন ভেঙে গেছে, তাদেরকেও কিন্তু লাইপো ইনফিল্ট্রেশন করে আমরা সেই মানে ফ্যাট ইনফিল্ট্রেশন করে আমরা কিন্তু সেখানে চিক এগুলোকে ঠিক করতে পারি। তো এই চিন প্লাস্টি অগমেন্টেশন এবং রিডাকশন, এবং ওটোপ্লাস্টি কানের প্রসিডিওর, এগুলো আমরা করতে পারি। আমরা ডিফারেন্ট টাইপস অফ ট্রমা যেমন করি, ট্রমা মানে রিকনস্ট্রাকশন, যে কোনো হাত পা কেটে এলে আমরা সেগুলোকে জোড়া লাগাচ্ছি এবং মানে পুরো আঙুল কেটে এসছে সেগুলোকে আমরা যেমন জোড়া লাগাচ্ছি, সেরকম আমরা কিন্তু টিউমার সার্জারি মানে অঙ্ক সার্জারি, যেমন ধরুন একটা ক্যান্সার হয়েছে, সেটাকে আগেকার দিন হলে কি কেটে বাদ দেওয়া হতো, লিম্বে ক্যান্সার হয়েছে সেটা পা কেটে বাদ দেওয়া হয়ে গেল, এখন সেটাকে আমরা কেটে বাদ দিচ্ছেন অঙ্ক সার্জনরা, তারপরে আমরা সেটাকে রিকনস্ট্রাকশন করে আবার আগের জায়গায় ফেরাবার চেষ্টা করছি বা অকুপেশনাল রিহ্যাবিলিটেশন মানে যাতে কাজ করতে পারে, হাঁটতে পারে, সেই প্রসিডিওরটাকে করার চেষ্টা করছি।
এটা কিন্তু আমাদের এখন সম্ভব হচ্ছে, এবং শুধু ক্যান্সারে না, ট্রমাতেও আমরা এই ধরনের রিকনস্ট্রাকশন করছি, যাতে করে আমরা তাকে তাড়াতাড়ি হাঁটানো বা তাড়াতাড়ি কাজে জয়েন করার জন্য ব্যবস্থা করতে পারি। এটা কিন্তু মানে মানে অনেক দিন ধরে ইন্ডিয়াতে শুরু হয়েছে। অঙ্কো সার্জারি প্লাস প্লাস্টিক সার্জারি জয়েন্ট ওয়ার্ক অ্যাক্টিভিটিস বিভিন্ন হাসপাতাল, আমাদের এখানে বিভিন্ন ট্রমা হাসপাতালেও হয়, এবং যেমন পিজিতে হয়, গভর্নমেন্ট হাসপাতালে, এইমস হয়, কল্যাণী, আরজি করে হয়, মেডিকেল কলেজে হয়, এগুলোতে হয়। সেরকম বিভিন্ন প্রাইভেট জায়গাতেও হয়, প্রাইভেট ইনস্টিটিউশনেও হয়, সেগুলো নামে এখন বলছি না। আর থার্ড হচ্ছে যে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনজেনিটাল যে কোনো অ্যানোম্যালি। ধরুন আমরা একটা বাচ্চা জন্মেছে, তার ঠোঁট কাটা, টাকরা কাটা, বা কান নেই, নাক নেই, নাকের ফুটো আছে, নাকটা থেকে এগুলোকে বলে ফেশিয়াল ক্লেফট। সেগুলো যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্র্যানিওফেশিয়াল ক্লেফট, সেগুলোও কিন্তু আমরা আজকাল সার্জারি করে, মাল্টিপল সার্জারি করে আমরা ভালো করে দিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু আমরা এখন অনেক বেশি ডেভেলপড, এবং ইন্ডিয়া কিন্তু এখন আর পিছিয়ে নেই। অন্যান্য আমেরিকা বা আমরা বুঝতাম যে ইটালি, দক্ষিণ কোরিয়া, এইগুলো যে নাম্বার অফ সার্জারি হয়, তারপরে কিন্তু আমরা কসমেটিক্যালি এস্থেটিক সার্জারি, কসমেটিক সার্জারি এবং ট্রমা সার্জারিতে ইন্ডিয়া ইজ দ্য নাম্বার। সুতরাং আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কনজেনিটাল সার্জারি যেমন করি, কনজেনিটাল সার্জারিতে এটা শুধু না, যেমন ধরুন কারোর আঙুল জুড়ে আছে, কারোর হাতে পায়ের আঙুল জুড়ে আছে, কারোর হাত পা নেই, সেই জায়গাগুলো তাকে যাতে ফাংশনাল হ্যান্ড দেওয়া যায়, সেগুলো কিন্তু আমরা করি। ডিফারেন্ট টাইপস অফ হ্যান্ড সার্জারি আমরা করে থাকি। ধরুন হাতের ইনজুরি হয়েছে, নার্ভ টেন্ডন কেটে চলে এলো, তাকে কিন্তু আমরা আবার ফাংশনাল একটা হ্যান্ড দিই। কারোর হয়তো হাতটা পুরোই কেটে চলে এলো, তাকে কিন্তু মাইক্রো সার্জারি করে আবার আমরা একটা হাত দিই। তার মানে মাইক্রো সার্জারিটাও কিন্তু আমরা এই প্লাস্টিক্সের মধ্যে। এরপরেই কিন্তু আমাদের সেই জায়গাটা আসি, যাতে মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর করে আমরা যাতে মাইক্রো সার্জারিটাও করতে পারি। যেমন মানে আমার মনে হয় খুব অদূর ভবিষ্যতে রোবোটিক সার্জারি, রোবটস মাইক্রো সার্জারি করছে, এটাও আমরা দেখতে পাবো। তো ফেশিয়াল ট্রান্সপ্ল্যান্ট দেখতে পাবো, হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট অলরেডি আমাদের পিজিতেও হয়েছে। সাকসেস রেট এখনও কম, কিন্তু আলটিমেটলি আমরা জানি এটা প্রথম যখন হয় তখন সাকসেস রেট কম থাকে, কিন্তু হবে। হ্যান্ড সার্জারি, হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট, বিভিন্ন ট্রমা সার্জারি, বিভিন্ন অঙ্কো সার্জারি, এগুলো যেমন আছে, সেরকম কসমেটিক সার্জারি যেমন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, লাইপোসাকশন, অ্যাবডোমিনোপ্লাস্টি, টামি ট্যাক, তারপরে কসমেটিক্যালি ধরুন ব্রেস্ট অগমেন্টেশন, ব্রেস্ট রিডাকশন, তারপরে রাইনোপ্লাস্টি, ওটোপ্লাস্টি, চিন অগমেন্টেশন। এছাড়াও যেগুলো এখন নতুন বেরিয়েছে সেটা হচ্ছে বিভিন্ন টাইপসের ইনজেক্টেবল, নন ইনভেসিভ বা নন সার্জিক্যাল প্রসিডিওর। সেগুলো হচ্ছে ধরুন কারোর ফেস লিফট করতে হবে, কারোর রিঙ্কেল হয়েছে, রিঙ্কেল, হাইব্রাও সার্জারি, এগুলো সব কিন্তু বিভিন্ন ভাবে মানে ইনজেক্টেবল প্রসিডিওরেও করা সম্ভব, এবং ফেশিয়াল রিজুমিনেশন সার্জারি করা হয়। যেমন মানে বোটক্স ইনজেকশন, হাইলুরোনিক অ্যাসিড ইনজেকশন, এগুলো দেওয়া হয় ফিলার হিসাবে, কেমিক্যাল ফিলার কিছু দেওয়া হয়, সেগুলো দিয়ে আমরা চিন অগমেন্টেশন, চিক অগমেন্টেশন, এগুলো আমরা করে থাকি। এগুলো কিন্তু আজকাল অ্যাস্থেটিক পার্টে আসে, কিন্তু আমরা প্লাস্টিক সার্জারিটাই এগুলো করে থাকি, এবং বিভিন্ন রকমভাবে খুব হিউজ নাম্বার অফ অ্যাস্থেটিক সার্জারি, যেমন চিক অগমেন্টেশন, চিন অগমেন্টেশন স্পেশালি মেয়েরা করছেন, কিন্তু আজকাল ছেলেরাও অনেক সময় করে থাকেন। বোটক্স, ইনফিল্ট্রেশন, কেমিক্যাল ফিলার্স, তারপরে হাইলুরোনিক অ্যাসিড, এগুলো কিন্তু আজকাল আমরা ব্যবহার করি। এবং অনেক সময় ব্রেস্ট অগমেন্টেশনও ফ্যাট ইনফিল্ট্রেশন, ফ্যাট অগমেন্টেশন, এবং বিভিন্ন রকম কসমেটিক্যালি ইমপ্ল্যান্ট, এগুলো ব্যবহার করে ব্রেস্ট অগমেন্টেশন করা হয়, এবং এটা হিউজ নাম্বার অফ ব্রেস্ট অগমেন্টেশন কিন্তু আজকাল ইন্ডিয়াতে হচ্ছে, এবং এগুলো কিন্তু নাম্বার অনেক বাড়ছে। সেরকম নোজ প্লাস্টি, বিভিন্ন রকম, ধরুন অনেকের কনজেনিটাল ডিফর্মিটি ছিল, তারপরে একটা নাক দেখতে খারাপ হয়েছে, বা নাক প্রথম থেকেই চারটা নাক, বা মানে ওনার মুখের সাথে ঠিকমতো সিমেট্রিক্যাল নাক নয়, সেই জায়গায় যে আমরা বিভিন্ন রকমের নোজ প্লাস্টি করে থাকি। যেমন কোমরের থেকে হাড় নিয়ে দেওয়া হয়, এখান থেকে কাটলেজ, চেস্ট থেকে কাটলেজ নিয়ে নেওয়া হয়, কান থেকে কাটলেজ নিয়ে দেওয়া হয়, প্লাস বিভিন্ন রকম লাইপো ইনফিল্ট্রেশন করে চিক মানে বাড়ানো হয়, কি বলে বোন গ্রাফট করে, ফেশিয়াল আপলিটমেন্ট করা হয়, চিক প্লাস্টি করা হয়, এগুলো আছে। সেরকম ধরুন আইব্রাও লিফট হয়, ফেশিয়াল লিফট হয়, লিফট সার্জারি, ফেস লিফট সার্জারি, এগুলো আমরা কিন্তু
আজকাল করে থাকছি বিভিন্ন রকম নন ইনভেসিভ নন সার্জারি, শুধু একটা মাইক্রো ইনসিশন দিয়ে আমরা কিন্তু এগুলো করে ফেলতে পারি, বা ইনজেক্টেবল প্রসিডিওর আমরা এগুলো অনেক কিছু করে ফেলতে পারছি, যেগুলো আমরা বাইরে থেকে দেখা যায় না। হ্যাঁ, এই প্রসঙ্গে আসি স্যার। এই যে ফার্স্ট বললেন যে লাইপোসাকশন একটা বললেন, ইনজেক্ট করে ফ্যাটটাকে আবার সেখানে দিয়ে দেওয়া, যেখানে হ্যাঁ ইনফিল্ট্রেশন যেটা বলছেন, এই যে দুটো প্রসেস, এই দুটো প্রসেসে স্বাভাবিকভাবে একটু জানতে চাই যে প্রথমত দেখা গেল যে বহু মানুষ আছে যে ওভারওয়েট রয়েছে, তাদের ইনস্ট্যান্ট কি এটা পসিবল যে তার যে মেদ লেয়ারটা এতটাই সেটাকে রিডিউস করা যাচ্ছে? মানে এগুলো সবই কিন্তু আমাদের মানে কসমেটিক প্রসিডিওর। তো কসমেটিক প্রসিডিওরের প্রধান চিকিৎসা হচ্ছে গিয়ে আমরা এলিমেন্টস গুলোকে কারেক্ট করবো, যে কারণে আমার ফ্যাট জমছে সেই কারণটাকে আমার লাইফস্টাইলটাকে মডিফাই করব, তার সাথে আমার অ্যাবনর্মাল ফ্যাট কিছু ডিপোজিটেড হয়ে আছে, সেটা হয়তো অ্যাবডোমেনে হতে পারে, সেটা হয়তো বাটাকে হতে পারে, সেটা হয়তো সাইডে হতে পারে, মানে আর্মপিটে হতে পারে, যেখানেই জায়গায় হোক না কেন সেগুলো আমরা লাইপোসাকশনে ক্লিয়ার করতে পারি, বা মাইনর মিনি স্কিন ইনসিশন দিয়েও কিন্তু আমরা প্লাস্টিক প্রসিডিওর করতে পারি। যেমন অ্যাবডোমিনোপ্লাস্টি উইথ লাইপোসাকশন করলে আমার রেজাল্ট আরো ভালো হবে, শেপটা ভালো পাওয়া যায়। সেরকম আমার যদি এখানে হয়, এখানে একটা মিনি ইনসিশন দিয়ে কিছু ফ্যাট বার করে কিছু তারপরে লাইপোসাকশন করলাম, সেটাতে আরো ভালো রেজাল্ট পাওয়া যায় রাদার দ্যান শুধু লাইপোসাকশন। আবার শুধু লাইপোসাকশন করে, যেমন গাইনিকোমাস্টিয়া যদি ব্রেস্ট টিস্যু থাকে সেখানে আমার একটু ইনসিশন দিয়ে কেটে সেগুলো বোঝা যায় না, ইনসিশন দিয়ে কেটে সেটা আমরা ব্রেস্টটাকে বাদ দিলাম, তার সাথে লাইপোসাকশন করলাম আদার ফ্যাট ম্যাটেরিয়ালটাকে, তাতে কি হচ্ছে আমার এতে কি কোনো আদৌ সাইড এফেক্ট নেই? সাইড এফেক্ট হচ্ছে কি ইমিডিয়েট একটা পরে ইমিডিয়েট সাইড এফেক্ট হচ্ছে যে যদি ব্লিডিং টেডিং বেশি হয়, বেশি যদি সাকশন করে থাকি, তাহলে আমরা সাইড এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেক সময় কি হয়, বেশি সাকশন করে নেওয়া হলো লাইপোসাকশন, সেক্ষেত্রে 3 থেকে 5 লিটার পর্যন্ত লাইপোসাকশন আমরা লোকাল প্রসিডিওরে করে থাকি, এবং তাতে খুব বেশি কমপ্লিকেশন হয় না। আর যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে মানে যেটা বললেন কমপ্লিকেশন সাধারণত ব্লিডিং হতে পারে, সাধারণত শক হতে পারে, সেইগুলো যাতে হয় সেই জন্য এটা নার্সিংহোম প্রসিডিওরে করা হয়, যাতে করে সেটা কমব্যাট করা যায়। তাতে হয়তো ডে কেয়ার হিসাবে করে থাকি আমরা, সেটা হয়তো একদিন ভর্তি হতে মানে হতে বললো চাই হতে পারে। এছাড়া আর কোনো অসুবিধা না, কিন্তু শর্ট প্রসিডিওর যদি ছোটো জায়গায় লাইপোসাকশন হয় সেগুলো ডে কেয়ার প্রসিডিওর হিসাবে ইজিলি করা যায়। এবং অনেক সময় কী হয়, লাইপোসাকশন করলাম, তার সাথে নিজের ফ্যাট নিয়ে নিজে অটোলোগাস ফ্যাট ইনফিল্ট্রেশন করা হলো, ধরুন চিন অগমেন্টেশন, চিক অগমেন্টেশন, এগুলোতে যেগুলো করা হয় সেগুলোতে অনেক সময় আমরা ফ্যাট ইনফিল্ট্রেশন করে থাকি এবং তাতে রেজাল্ট ভালো। অনেক সময় হয়তো কনজেনিটাল চিন নেই, মানে ধরনের ডিপ্রেসড কনজেনিটাল চেস্ট কনজেনিটাল ডিপ্রেস, এগুলো অনেক অ্যাবনর্মালিটি থাকে, সেগুলোকেও আমরা কিন্তু ফ্যাট ইনফিল্ট্রেশন, যেহেতু এটা অটোলোগাস নিজের ফ্যাট নিয়ে নিজেকে দিচ্ছি, সেহেতু এটা রিজেক্ট খুব কম করে, হয়তো অ্যাবজর্ব করে খানিকটা, কিন্তু রিজেকশন হয় না এবং রিয়াকশন কিছু হয় না, সাইড এফেক্টস কিছু অনেক কম। তো এইগুলো আমরা করে থাকি, এবং নিজের জিনিস যদি নিজে দেওয়া হয়, যেটা অটোলোগাস বলা হয়, সেটাতে কিন্তু আমাদের রিয়াকশন খুব কম। যেমন রাইনোপ্লাস্টি প্রসিডিওরে আমরা যদি কার্টিলেজ ডিপ থেকে কার্টিলেজ নিয়ে বা পোস্ট অরাল মানে কানের পিছন থেকে কার্টিলেজ নিয়ে যদি আমরা রাইনোপ্লাস্টি করি, বা আমরা ধরুন বোন নিলাম এখান থেকে, খুব ডিপ্রেস নোজ ইলিয়াক ক্রেস থেকে বোন নিয়ে আমরা যদি রাইনোপ্লাস্টি করি, সেম ইন্ডিভিজুয়ালের করা হচ্ছে, সেজন্য অটোলোগাস থেকে খুব একটা হয় না। এছাড়াও আমরা অনেকে হয়তো চান না যে যারা কাটাকাটি করুক আমার অন্য জায়গায়, সেক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্ট, সিলিকন ইমপ্ল্যান্ট ইউজ করি, সেক্ষেত্রে হয়তো রিজেকশন রেটটা 5 to 10% হয়, কিন্তু তাছাড়া সাধারণত ক্ষেত্রে ইনফেকশন না হলে রিজেকশন রেটটা খুবই কম। সেজন্য রাইনোপ্লাস্টি, ওটোপ্লাস্টি মানে কানের ইয়ারপ্লাস্টি আর কি, কান নেই কারোর, অ্যাবসেন্স অফ কান, সেগুলো আমরা ম্যাচিওর এজে আমরা করে থাকি 7-8 বছরে। এবং সেকেন্ডারি রাইনোপ্লাস্টি যেটা প্যালেট ছিল, মানে কনজেনিটাল ঠোঁট কাটা, টাকরা কাটা, এগুলো ছিল, এগুলো 1-2 বছরের মধ্যে রিপেয়ার হয়েছে। তারপরে কিছু ডিফর্মিটি নাকের এসছে, সেগুলোকে ঠিক করতে গেলে তখন আমরা কিন্তু এটা ম্যাচিওর এজে 6 to 8 ইয়ার্সে আমরা করে থাকি, মানে নাকের ম্যাচিওর এজ, নাকটা গ্রোথ কমপ্লিট হলে তখন আমরা করে থাকি। তো এগুলো হচ্ছে গিয়ে রাইনোপ্লাস্টি কিন্তু এখন সেকেন্ড অপশন নেক্সট টু ব্রেস্ট অগমেন্টেশন সাধারণত আমাদের লোকাল ফ্যাপ দিয়েও করা যায়, আবার অটোলোগাস হয়, আর আর্টিফিশিয়াল ইমপ্ল্যান্ট দিয়ে, যেমন সিলিকন ইমপ্ল্যান্ট পাওয়া যায়, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, সেগুলো দিয়ে কিন্তু আমরা ব্রেস্ট অগমেন্টেশন হয়। এটা আর রিডাকশনটা আরও বেশি প্রয়োজনীয় জিনিস, সেটা মানে মানুষের অনেক কষ্টদায়ক ব্যাপারটা হয়, কারণ হিউজ ব্রেস্ট, হয়তো 4-5 কিলো ব্রেস্ট, সেটা নিয়ে উনি
কষ্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আমরা যদি রিডাকশন করি অনেক 2-2.5 কিলো পর্যন্ত ব্রেস্ট আমরা কেটে বাদ দিতে পারি এবং সেগুলো কসমেটিক্যালি সাউন্ড এবং ভালো রেজাল্টও পাওয়া যায়। সেগুলো অনেক বড় সার্জারি সেগুলো করা হয় এবং এগুলো কিন্তু আজকাল রিডাকশন ম্যাস্টোপেক্সি বা রিডাকশন ম্যাস্টোপ্লাস্টিক মানে ব্রেস্ট রিডাকশন করা হয়। বিকজ মানে একটা নোজের জন্য যেরকম হবে, ব্রেস্টের জন্য একরকম হবে না, ট্রমার জন্য একরকম হবে না। এগুলো আমরা ডিপেন্ড অন সার্জন টু সার্জন কিছুটা ভ্যারি করে এবং মোটামুটি প্রসিডিওরগুলো তারা এমনি নর্মাল লাইফ লিড করতে পারে। আর একটা জিনিসের যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক বলা যাবে, যে মানুষের মনে এটাও কিন্তু একটা রয়েছে যে আলটিমেটলি একটা মানুষ হয়তো বিভিন্ন ডিজিজ কন্ডিশন তার রয়েছে, বিভিন্ন রোগ ব্যাধি রয়েছে, অনেক মেডিকেশন তার চলছে, একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো রোড অ্যাক্সিডেন্টে, এমন কিছু স্কার সৃষ্টি হলো, সে চাইছে, এত ইনজিউরি হয়ে গেছে হয়তো ফেস রিজিয়নে, চাইছেন প্লাস্টিক সার্জারি করাবে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো রকম এক্সপোজড রিজিয়নে যেখানে ওনার লুক খুব খারাপ হয়ে গেছে, যেমন বার্ন ভিকটিমস, হ্যাঁ, পোস্ট বার্ন ভিকটিমস, যারা বার্ন সাংঘাতিক রকমের মুখে পুড়ে গেছে বা এক্সপোজড এরিয়াতে হাত পায়ে পুড়েছে, সেগুলো জায়গাতে কিন্তু আমরা ইমিডিয়েট ফ্রম দ্য ডে অফ ইনক্লুশন, মানে ডে অফ অ্যাডমিশন থেকে কিন্তু আমরা ওই দিকে নজর দিয়ে আমরা সার্জারিগুলো করে থাকি। এখন আগেকার দিনে যেমন কন্ট্রাকচার ডেভেলপ করে গেল, স্কার ডেভেলপ করে গেল, তারপরে আমরা কসমেটিক ব্যাপারটা ভাবলাম, এখন কিন্তু তা হচ্ছে না। এখন আমরা ডে 3তেই আমরা সার্জিক্যাল এক্সিশন করে যে বার্ন স্কিনটাকে বাদ দিয়ে আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কিন গ্রাফট করা, যদি এরিয়া অ্যাভেলেবেল থাকে, ধরুন সে অল্প এরিয়া বার্ন হয়েছে, ফেসেই বার্ন হয়েছে, সেখানে আমরা স্কিন গ্রাফট দিয়ে দিচ্ছি, ব্রেস্টে বার্ন হয়েছে, সেখানে আমরা স্কিন গ্রাফট দিয়ে দিচ্ছি ইমিডিয়েটলি, 3rd ডে উইদিন 1 উইক আমরা কিন্তু রিহ্যাবিলিটেশন করে ওটা করে দিচ্ছি। সেরকম ট্রমাতেও তাই, ট্রমাতে আমরা কিন্তু মানে ট্রমা সার্জারি এবং প্লাস্টিক সার্জারি, মানে অর্থোপেডিক পার্টটা এবং প্লাস্টিক সার্জারি পার্টটা কিন্তু সাইমালটেনিয়াসলি করার চেষ্টা হচ্ছে। যেখানে ট্রমা হসপিটাল বা ট্রমা টিম আছে, সেখানে কিন্তু আমরা চেষ্টা করছি প্লাস্টিক সার্জারি পার্টটা ইনক্লুড করে কসমেটিক্যালি যাতে মানে স্কার যাতে কম হয় এবং কসমেটিক্যালি যাতে এফেক্টিভ হয় বা রেজাল্ট তাড়াতাড়ি হয়, কুইক রিহ্যাবিলিটেশন হয়, সেগুলো কিন্তু আমরা সেই সব প্রসিডিওরগুলো কিন্তু আমরা করছি এবং সেগুলোকে কিন্তু আমরা এগোচ্ছি। আর এলমেন্ট যদি থাকে, যেমন ডায়াবেটিসদের কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ডায়াবেটিসটা ইনসুলিন দিয়ে বা মেডিকেশন দিয়ে কন্ট্রোল করে তারপরে কিন্তু আমরা সার্জারি করছি এবং সার্জারি করে রেজাল্ট ভালো। স্পেশালি ডায়াবেটিকদের আমরা খুব কেয়ারফুলি ডিল করি, কারণ ডায়াবেটিকদের ইনফেকশন রেট খুব বেশি এবং ভাস্কুলারিটি থাকে না, লোয়ার লিম্ব ভাস্কুলারিটি, আপার লিম্ব ভাস্কুলারিটিটা অ্যাকচুয়ালি প্যাথোলজিক্যাল ড্যামেজ হয়, মাইক্রো অ্যাঞ্জিও নিউরোপ্যাথি, মানে ভেসেল প্লাস নার্ভ দুটোই ড্যামেজ হয়, যার ফলে ওদের সেন্সারি ব্যাপারটাও কম থাকে, যার জন্য ডায়াবেটিক পেশেন্টদের যদি ট্রমা বা ইনফেকশন বা আলসারেশন হয় বা ভাস্কুলার আলসারেশন হয় ইন দ্য লিম্ব, মানে পা এবং হাতে, সেক্ষেত্রে আমরা কিন্তু সবসময় কেয়ারফুল থাকি এবং যাতে করে কুইক রিহ্যাবিলিটেশন দেওয়া যায়, মানে কিপিং ইন মাইন্ড দ্য কন্ট্রোল অফ ডায়াবেটিস এবং ইনফেকশন যাতে কন্ট্রোল করে করা হয়। এবং এটাতে খুব ইম্পর্টেন্ট, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওভারঅল স্কার হয়ে গেল, হ্যান্ড কন্ট্রাকচার হয়ে গেছে, এগুলো হচ্ছে পোস্ট বার্ন কন্ট্রাকচার বা পোস্ট বার্ন স্কার বা পোস্ট ট্রমাটিক স্কার, পোস্ট ট্রমাটিক কন্ট্রাকচার, এগুলো হয়ে গেছে, তখন আমরা কিন্তু প্লাস্টিক সার্জারিতে আস্তে আস্তে করে সেগুলোকে রিকভার করলে ওকে ফাংশনাল হ্যান্ড, ফাংশনাল লিম্ব দেওয়ার চেষ্টা করি এবং সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে হয়। আরও আগেকার দিনে যেমন মানে যখন ইন্ডিয়াতে প্লাস্টিক সার্জারি প্রথম শুরু হয়, সেগুলোতে কী হতো, আমরা হাতে ট্রমা নিয়ে এলো, হাতটা কেটে বাদ দেওয়া হলো, পায়ে ইনফেকশন নিয়ে হলো, গ্যাংগ্রিন হয়ে গেল, পা কেটে বাদ হয়ে গেলো। এখন কিন্তু আমরা লিম্ব সালভেজটা করার চেষ্টা করি এবং লিম্ব সালভেজ মানে ধরুন আমার আঙুলে গ্যাংগ্রিন হয়েছে, আঙুলটা কেটে বাদ দিলাম, বাকিগুলো রিকভার করলাম এবং বাকিগুলো যাতে ঠিক থাকে এবং বাকিগুলো যাতে ভালো থাকে, তার জন্য পেশেন্টকে অ্যাডভাইস করে সেভাবে আমরা যাতে আর না হয় সেটাও চেষ্টা করি, যাতে লিম্ব সালভেজটাকে আমরা প্রাধান্য দিই এবং যাতে করে সে অ্যাওয়ার হয়, মানে সতর্ক হয় যে আর আমার যাতে এটা না হয় সেই চেষ্টা করা, সেই জন্য এক্সারসাইজ করা, লাইফস্টাইল মডিফাই করা, এগুলো করা। তো এইগুলো কিন্তু আমরা ডায়াবেটিক যারা তারা প্লাস ভাস্কুলোপ্যাথি যাদের আছে, যেমন বার্জার ডিজিজ, সেগুলোতে ভেনাস ইনফ্লোরেশন, মানে সেগুলোকেও কিন্তু আমরা এই ব্যাপারগুলো সবসময় দিই, লাইফস্টাইল মডিফিকেশান, এক্সারসাইজ এবং তার সাথে সার্জারিগুলো করে তার রিকভারি যেভাবে যত তাড়াতাড়ি করা যায় সেটা চেষ্টা করি। বার্ন অ্যান্ড ট্রমাতে প্রধানত যেটা করা হয় সেটা হচ্ছে কি, আমরা কুইক রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্য ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট। ফিজিওথেরাপি
যদি আমরা না করি সাইমালটেনিয়াসলি, তাহলে কিন্তু আগে যেটা আমাদের কম ইয়ে ছিল, এখন ফিজিওথেরাপিস্টরা ইকুয়ালি এফিশিয়েন্ট এবং ইকুয়ালি কম্পিটেন্ট, যার ফলে ফিজিক্যাল মেডিসিনের পার্টটা কিন্তু খুব আমাদের ট্রমা সার্জেনদের বা ট্রমা টিমের মধ্যে চলে আসে, ইন অ্যাডিশন টু ট্রমা সার্জন, প্লাস্টিক সার্জন এবং ফিজিওথেরাপিস্ট, অ্যানাস্থেটিস্ট ডেফিনেটলি, এবং মেডিকেল স্পেশালিটি, এরা কিন্তু সবাই ইনভলভড ইন ট্রমা টিম। তো সেজন্য ট্রমা পার্টটা আমরা যেমন গুরুত্বপূর্ণ, সঙ্গে সার্জিক্যাল টিম, অঙ্কোসার্জিক্যাল টিমও কিন্তু গুরুত্বপূর্ণ ইকুয়ালি, ওদের ক্ষেত্রেও তাই। অঙ্কোসার্জন, প্লাস্টিক সার্জন, মেডিকেল স্পেশালিটি, অ্যানাস্থেটিস্ট এবং ফিজিক্যাল মেডিসিন স্পেশালিটি মানে ফিজিওথেরাপি স্পেশালিস্ট, নার্সিং স্টাফ তো সবসময় আছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমরা এখন অনেক বেশি ডেভেলপড প্লাস্টিক সার্জারিতে ইন ইন্ডিয়া, যেটা আমরা গর্ব করতে পারি। এবং আমাদের কিন্তু আর একটা জিনিসও এর সাথে ভাবতে হয়, সেটা হচ্ছে যে সমস্ত রকম ট্রমা, মানে যারা ধরুন ক্ষতিগ্রস্ত হলো, অ্যাবডোমিনাল ট্রমা, যে কোনো ট্রমাই কিন্তু আমাদের কাছে আসে, এবং যারা হয়তো সার্জারিতে কোনো একটা মিস আপ হয়েছে, সেটাকে কিন্তু আমাদের রিকনস্ট্রাকশন আমাদের পার্টে হয়। আর এখন ড্রেসিং ম্যাটেরিয়ালটা এত ভালো হয়েছে যে আগে যে সার্জারি করতে গেলে সমস্ত ইনফেকশন বা সমস্ত জিনিসে আমাদের অপারেশন করা বা সার্জারি করা এসব করতে হতো। এখন ড্রেসিং ম্যাটেরিয়ালের ইমপ্রুভমেন্টের জন্য আমরা কিন্তু অনেক বেশি কম সার্জারি করে আমরা কিন্তু তাকে রিকভারি দিতে পারি। অনেক সময় গ্যাংগ্রিনাস লিমে কিন্তু আমরা সেটা করে থাকি, যেমন নেগেটিভ ভ্যাক থেরাপি বা নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি, ড্রেসিং ম্যাটেরিয়াল বিভিন্ন রকম, কোলাজেন শিট, স্কিন আর্টিফিশিয়াল স্কিন, প্লাস বিভিন্ন রকম বায়োলজিক্যাল স্কিন ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে মানে সবটাই পসিবল, মানে সবটাই পসিবল, শুধু সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে যেতে হবে। প্লাস কারো অ্যাম্পুটেটেড হ্যান্ড লিম নিয়ে এসছে, সেখানে বায়োনিক হ্যান্ড, বায়োনিক লিম দিতে পারি, যাতে করে সেই লিম নিয়ে এসে পারপাসফুল কাজকর্ম করতে পারে। আমাদের এই বিষয়টা এতটাই ভাস্ট, আমাদের এই লম্বা সময় আরো প্রয়োজন ছিল, কিন্তু সময়ের সাথে চলে সময়টা আজকের মতো একেবারে হাতে নেই। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব। তবে যারা ওপারে রয়েছেন আপনারা, তাদের জন্য বলবো যে সত্যিই তাই, যে প্রত্যেকটা মুহূর্তে আমরা অনেক কিছু নিয়ে আতঙ্কিত থাকি, বিশেষ করে একটা সাইড, এই প্লাস্টিক সার্জারি নিয়ে নানা রকম কোয়ারিজ। আশা করি আজকে আপনাদের প্রশ্ন দূর হবে এবং সঠিক সময় আপনারাও পৌঁছে যেতে পারবেন আপনাদের যে প্রবলেম রয়েছে সেই নিয়ে একজন প্লাস্টিক সার্জনের কাছে নির্ভয়ে। অবশ্যই আর অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাই। নমস্কার সিটিজেনকে, নমস্কার, নমস্কার।